এবার আমরা পড়ব ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। সবাই জানে যে আইস প্লাস সল্ট এটা মিশিয়ে একটা লো টেম্পারেচার তৈরি করা যায়, -23°C পর্যন্ত টেম্পারেচার তৈরি করা যায়। খুব লো টেম্পারেচার তৈরি করা যায় আইস আর সল্ট মিশিয়ে, এটা সবার জানা আছে মোটামুটি। তাহলে অ্যাকচুয়ালি এই টেম্পারেচারটা কত হওয়া উচিত? 0°C হওয়া উচিত। এর সাথে ইম্পিউরিটি মিশিয়ে টেম্পারেচারটাকে আরও নিচে নামানো যাচ্ছে। তার মানে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হচ্ছে। এটা কোথায় ইউজ করা হয় তোমরা পড়ে থাকবে যে শীতকালীন দেশের রাস্তা যখন বরফে ঢাকা পড়ে যায় তখন তার মধ্যে NaCl ছড়ানো হয়। তাই NaClটাকে আমরা অ্যান্টি ফ্রিজ এজেন্ট বলতে পারি, মানে জলকে জমতে বাধা দিচ্ছে। মোটর গাড়ির রেডিয়েটারে তোমরা ক্লাস 9-10-এ পড়েছো যে মোটর গাড়ির রেডিয়েটারে জল ঢুকে গেলে সেই জলটা যদি শীতকালীন দেশে এই ঘটনাটা ঘটে, জলটা যদি বরফে পরিণত হয় সেটা ভলিউমে বেড়ে যাবে, রেডিয়েটারটাকে ফাটিয়ে দেবে এবং নষ্ট হয়ে যাবে। তাই রেডিয়েটারে যদি আগে থেকে কিছু পরিমাণ ইম্পিউরিটি অ্যাড করে দেওয়া হয়, ইম্পিউরিটি মানে আমরা বলবো গ্লাইকল যদি অ্যাড করে দেওয়া হয়, এটাও লিকুইড, গ্লাইকল যদি অ্যাড করে দেওয়া হয় CH2OH, তাহলে এটা ওর ফ্রিজিং পয়েন্টটাকে অনেক নিচে নামিয়ে দেবে, ফলে জলটা আর ওই টেম্পারেচারে জমবে না, ফলে গাড়ির কোনো ক্ষতি হবে না। এইগুলোকে সব বলা হয় অ্যান্টি ফ্রিজ এজেন্ট বা অ্যান্টি ফ্রিজিং এজেন্ট। তার মানে এই এক্সাম্পলগুলো যেগুলো আমরা ডেইলি লাইফে ফেস করেছি বা পড়েছি, সেগুলো থেকে এটা বুঝতে পারি, এটা তো ডেইলি লাইফে ফেস করেছি আমরা, এগুলো থেকে আমরা বুঝতে পারি যে ওয়াটারে কোনো সলভেন্টে যদি ইম্পিউরিটি মেশানো হয় তাহলে সেটা অবশ্যই ফ্রিজিং পয়েন্ট ডিক্রিজ করবে। বাট হোয়াই এবং তার রিলেটেড রাউলস ল কি, এর কারণটা আমি বুঝতে গিয়ে আমি তিনটে কথা বলবো। একটা হলো ভেপার প্রেসার অফ সলভেন্ট, liquid solvent is equal to vapor pressure of solid solvent at freezing point. First point, the first important point, এটা মাথায় রাখতে হবে। সব বোঝাবো কি করে, মানে আমি বলতে চাইছি না, এক্সাম্পল দেবো, ভেপার প্রেসার অফ ওয়াটার is equal to vapor pressure of ice at 0°C। এক্সাম্পল দিলাম। 2 নম্বর পয়েন্ট, যদি সলিউশনের কথা ভাবি, ওই সলভেন্টেরই সলিউশনের কথা ভাবি, ভেপার প্রেসার অফ সলিউশন মাস্ট বি ইকুয়াল টু ভেপার প্রেসার অফ সলভেন্ট ইন সলিড স্টেট। কেন সলভেন্ট সলিড? কারণ আমরা ধরেই নিয়েছি সলিডিফাই হবে না, সলিডিফাই হবে কিন্তু সলভেন্ট, বিকজ সলিউট ইজ নট ভোলাটাইল। ক্লিয়ার? সেই কন্ডিশনে আমরা করছি। এই দুটো পয়েন্ট জানলে আমার, আর একটা পয়েন্ট গ্রাফ থেকে জানলে আমাদের কাজ শেষ। তাহলে জলের কথা যদি ভাবি, ভালো করে বুঝে নাও। এক্সাম্পল ধরো সুগার ওয়াটার, ভেপার প্রেসার অফ সুগার ওয়াটার, এটা একটা সলিউশন, তাহলে এখানে সলভেন্টের সঙ্গে মিলছে, ইজ ইকুয়াল টু হতে হবে ভেপার প্রেসার অফ ওয়াটার হবে না, আইস অ্যাট ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন হুইচ ইজ, সেটা কি হবে? 0 থেকে কমে যাবে, লেস দ্যান 0°C। 0°C যদি জল বরফে পরিণত হয়, 0°C সুগার ওয়াটার কখনো বরফে পরিণত হবে না, তার থেকে অনেক কম টেম্পারেচারে হবে। লেট আস have a look at the graph. তাহলে এখানে কি হবে? এখানে ভেপার প্রেসার, এদিকে এটা সলভেন্ট,
অবশ্যই লিকুইড ফেজে আছে, এটা সলিউশন আগের মতো, অবশ্যই লিকুইডে ডেফিনেটলি, এটা নিয়ে ভাবছি না আমি। হঠাৎ করে সলভেন্টের গ্রাফটা স্টিপ ডিক্রিজ করবে কখন? যদি এটা জল হয় 0 ডিগ্রির নিচে, হঠাৎ করে স্টিপ ডিক্রিজ কেন করবে? যেই সলিড হয়ে যাবে তার কি হবে বলো? যেই সলিড হয়ে যাবে তার ভেপার প্রেসার তো অনেক কমে যাবে, সলিড হয়ে যাবে মানে মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেড়ে যাবে, ফলে ভেপার প্রেসার কমতে থাকবে। এবার দেখো এই পয়েন্টে কি হচ্ছে, এটা কি অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি সলভেন্ট ব্র্যাকেটে সলিড, ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট? এই পয়েন্টটাই দেখো তো, ভেপার প্রেসার অফ সলভেন্ট, সলিড সলভেন্ট ইজ ইকুয়াল টু ভেপার প্রেসার অফ লিকুইড সলভেন্ট, ইয়েস অর নো? ভেপার প্রেসার অফ লিকুইড সলভেন্ট ইজ ইকুয়াল টু ভেপার প্রেসার অফ সলিড সলভেন্ট, এর ইকুইলিব্রিয়ামে থাকে ওই পয়েন্টে। তাহলে এটাকে বলতে পারি ফ্রিজিং পয়েন্ট অফ বা ফ্রিজিং টেম্পারেচার অফ সলভেন্ট, ক্লিয়ার? বাট অ্যাট দিস পয়েন্ট সলিউশনের ভেপার প্রেসার, সলিউশনের ভেপার প্রেসার কিন্তু সলভেন্টের সলিড স্টেটের ভেপার প্রেসারের মতো নয়, তার থেকে আরও বেশি আছে। ফলে এটাকে যদি সলভেন্ট তো সলিড অবস্থায় আছে, এটা তো সলিড সলভেন্টের গ্রাফ, এটা সলিউশন লিকুইড অবস্থায় আছে, তার ভেপার প্রেসার সমান হয়নি। তাহলে এটা যদি সলভেন্ট মানে সলিড অবস্থায় আছে, সলিড অবস্থার সলভেন্টের সঙ্গে যদি সমান করতে হয় কিছুটা টেম্পারেচার কমাতে হবে, এটাই থার্ড পয়েন্ট বলার ছিল। তাহলে এই অবস্থায় ফ্রিজিং পয়েন্ট, সলভেন্টের ফ্রিজিং পয়েন্টে, সলভেন্টের ফ্রিজিং পয়েন্টে সলিউশনের ভেপার প্রেসার সলিড সলভেন্টের ভেপার প্রেসারের সঙ্গে সমান নয়। ওয়ান্স এগেন এই পয়েন্টটা লিখে রাখতে হবে, থার্ড পয়েন্ট আমি লিখে রাখছি। অ্যাট ফ্রিজিং পয়েন্ট অফ সলভেন্ট ভেপার প্রেসার অফ সলিউশন is not equal to vapor pressure of solid solvent, ঠিক আছে? সলিড সলভেন্টের সঙ্গে সমান হয়নি, সো টেম্পারেচার কমাতে হবে, সো টেম্পারেচার মাস্ট বি ডিক্রিজড। তাহলে টেম্পারেচারটা একটু কমাতেই হবে, সেই যতটা টেম্পারেচার কমাতে হলো সেটাই হলো ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন বা ডেল্টা টিএফ, এটাকে টিএফ ড্যাশ ধরলাম। তাহলে ডেল্টা টিএফ সমান কি লিখতে পারি? টিএফ মাইনাস টিএফ ড্যাশ, ডিফারেন্সটা নেগেটিভ নিচ্ছি না আমরা, এটা হলো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট, এই 3টে পয়েন্ট তোমাকে পুরো শিখিয়ে দেবে। বইতে অনেক হিজিবিজি লেখা থাকে, পড়বে, বই অবশ্যই পড়বে, কিন্তু এই পয়েন্ট 3টেকে মাথায় রেখে পড়লে দেখবে দেয়ার উইল বি নো প্রবলেম। ওকে, নেক্সট ওকে, আমি এটাকে ওয়াইপ আউট করে দিই। তাহলে এবার পড়ব রাউল্টস ল কি বলছে। রাউল্টস ল কি বলছে? তাহলে রাউল্টের কটা সূত্র পড়েছি? ফার্স্ট, রাউল্টস ল রিগার্ডিং ভেপার প্রেসার, এটা কলিগেটিভ প্রপার্টি নয়। সেকেন্ড, রাউল্টস ল রিগার্ডিং রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, তার আবার সেকেন্ড ফর্ম, মানে একটাই বলবো, রাউল্টস ল রিগার্ডিং রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। থার্ড বললাম রাউল্টস ল রিগার্ডিং এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। অ্যান্ড ফোর্থ পড়ছি রাউল্টস ল রিগার্ডিং ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, একই রকম হবে, ডেল্টা টিএফ ভ্যারিজ অ্যাজ এম। কোনো একটা সলভেন্টের মধ্যে বা কোনো একটা বিশুদ্ধ দাবকের মধ্যে, কোনো একটা পিওর সলভেন্ট বা বিশুদ্ধ দাবকের মধ্যে অনুদ্বায়ী নন ভোলাটাইল, অসংযোজী নন অ্যাসোসিয়েটিভ, নন ডিসোসিয়েটিভ মানে অবিয়োজী দ্রাব যোগ করলে হিমাঙ্কের যে অবনমন হয়, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট যতটা হয় সেটা মোলাল গারত্বের, ওই দ্রবণের মোলাল গারত্বের সমানুপাতিক। That means the depression of freezing point is proportional to the molar concentration of the solution. ওকে, সেটা তো একই রকম ভাবে হবে, ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম। কেএফটাকে কি বলবো? মোলাল ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। তোমরা একটা ব্যাপার মাথায় রাখবে, এবুলিওস্কোপিক কথাটা
সব সময় হাই টেম্পারেচার এর সাথে রিলেটেড, আর ক্রায়োস্কোপিক কথাটা লো টেম্পারেচার রিলেটেড একটা টার্ম। আবার বলছি, এবুলিওস্কোপিক কথাটা হাই টেম্পারেচার রিলেটেড, ক্রায়োস্কোপিক ক্রায়োজেনিক কথাটা লো টেম্পারেচার রিলেটেড একটা টার্ম। ওকে, তাহলে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম, কেএফ ইজ ইকুয়াল টু মোলাল ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এটার ইউনিট কি হবে? একই রকম ইউনিট হবে আগের মতো, ইউনিট হবে কেলভিন কেজি পার মোল और डिग्री केजी पर मोल। क्लियर? ओके, नेक्स्ट এর ডেফিনিশন কি হবে? kf is equal to delta tf by m when m is equal to 1, kf is equal to delta tf। তার মানে 1000 গ্রাম পিওর সলভেন্টে 1 মোল ওই রকম সলিউড যোগ করলে যতটা ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন হয় সেটাই হলো ওই সলভেন্টের ফ্রিজিং মোলাল ক্রায়োস্কোপিক কনস্ট্যান্টের ভ্যালু। একটা এক্সাম্পল তোমরা নিতে পারো। এক্সাম্পল, ওয়াটারের কেএফ হলো KF of water is equal to 1.86 Kelvin kg per mole or degree kg per mole। সেকেন্ড রুল একই রকম ভাবে, সেকেন্ড রুল কি লিখব? 1 মোলাল একটা সুক্রোজ নেওয়া হলো, 1 মোলাল সুক্রোজ, আর একটা ধরো 1 মোলাল আমি নিলাম গ্লাইকল না নিয়ে ইউরিয়া বা গ্লুকোজ নিলাম, তাহলে এই দুটোরই টিএফ এর ভ্যালু সেম। তার মানে কি বোঝাচ্ছে? কনসেন্ট্রেশন সেম, নেচার আলাদা হলেও ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা সেম হচ্ছে। এর মানে হলো ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা একটা কলিগেটিভ প্রপার্টি এবং এটা নেচারের উপর ডিপেন্ড করে না। কলিগেটিভ প্রপার্টি মানেই তাই। বয়লিং পয়েন্টের এলিভেশন, এই যে ব্যাপারটা, এটা মেনলি এগুলোকে মাপা হয় বেকম্যান থার্মোমিটার দ্বারা। মনে রাখবে কি বললাম? বেকম্যান থার্মোমিটারে মাপা হয়, বেকম্যান থার্মোমিটারে। ওকে, লেট আস মুভ টু অসমোটিক প্রেসার। লেট আস মুভ টু দ্য টপিক অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার, এটা পড়তে গেলে অসমোসিস আমাদেরকে বুঝতে হবে। কি আমি বলছি ভালো করে মন দিয়ে শোনো। আমি 3টে ছবি আঁকবো একই রকম, সহজ করে বোঝানোর জন্য। এটা 1 নম্বর কন্টেনার, এটা 2 নম্বর কন্টেনার, এটা 3 নম্বর কন্টেনার। এখানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দেওয়া আছে, এখানেও একটা দেওয়া আছে। মাছের পটকা, ডিমের খোলা, এগুলো তোমরা জানো, বায়োলজিতে পড়েছো। এটা কৃত্রিমভাবে তৈরি করা যায়, এরকম সেমি পারমিয়েবল মেমব্রেন কৃত্রিমভাবে তৈরি করা যায়। এরকম একটা কম্পাউন্ড হলো Cu2FeCnR6 কিউপ্রিক ফেরোসায়ানাইড দিয়ে, কিউপ্রিক ফেরোসায়ানাইড এই কম্পাউন্ডটা দিয়ে তৈরি করা যায়। কিউপ্রিক ফেরোসায়ানাইড দিয়ে তৈরি করা যায়। ধরো এখানে একটা আছে, এখানে আছে ওয়াটার H2, এখানে আছে সুগার ওয়াটার। সুগার ওয়াটার মানে সুগারের অ্যাকোয়াস সলিউশন, কনসেন্ট্রেশন C1। এখানে আছে ওয়াটার
এখানে আছে ধরো সুগারের অ্যাকোয়া সলিউশন, কনসেন্ট্রেশন C2, এবং আমি ধরে নিচ্ছি C1 গ্রেটার দ্যান C2। আর এখানে কি আছে জানো, মজার বিষয়টা দেখো, কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে একদম। এখানে আছে C1 কনসেন্ট্রেশনের সুগার ওয়াটার, এখানে আছে সুগারের অ্যাকোয়াস সলিউশন C1 কনসেন্ট্রেশনের, আর এখানে আছে সুগারের অ্যাকোয়াস সলিউশন C2 কনসেন্ট্রেশনের। অসমোসিস কি আমি সেটা, তোমরা সেটা জানো, সেই ঘটনাটা কি, যখন লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে সলভেন্টের পার্টিকেল যাবে, মানে এই এখানে H2O পিওর আছে, এখানে সুগার প্লাস H2O, তাহলে এটা লো কনসেন্ট্রেশন ধরতে পারি, এখান থেকে এই দিকে H2O পার্টিকেল যাবে, এটাও তাই, এখান থেকে এখানে H2O পার্টিকেল যাবে, H2O মলিকুল যাবে। আর এখানে কোনটা বেশি, C1টা বেশি C2টা কম, তাহলে এদিক থেকে এদিকে H2O মলিকুল মুভ করবে। এই যে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে সলভেন্ট মলিকুলের যে মুভমেন্ট, এই ঘটনাটাকে বলা হয় অসমোসিস। তাহলে অসমোটিক প্রেসার কি, যেদিকে এই সলভেন্ট পার্টিকেলের মলিকুলগুলো সলভেন্টের মলিকুলগুলো যাচ্ছে সেদিকে যে মিনিমাম প্রেসার ক্রিয়েট করলে, এটা ধরো এটা π1 ধরলাম, সেটা হলো এই সলিউশনের অসমোটিক প্রেসার। এখানেও তাই, ধরো π2 দিলাম, অসমোটিক প্রেসারটাকে π2 দিয়ে লিখছি, মিনিমাম যে প্রেসারটা লাগছে সেটা হলো এই সলিউশনের অসমোটিক প্রেসার। তাহলে এখানে কোন দিকে প্রেসারটা দিতে হবে, এইখানে, মানে যেদিকে আসছে সেদিকেই, তাহলে এখানে হলো π। হোয়াট ইজ π? π ইজ অ্যাকচুয়ালি, পাইটা π1ও নয়, পাইটা π2ও নয়, π ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স বিটুইন π1 মাইনাস π2। লুক অ্যাট দ্য ডায়াগ্রামস অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে π1, যখন পিওর ওয়াটারের সাপেক্ষে ধরেছি সেটা π1, পিওর ওয়াটারের সাপেক্ষে যখন C2 সলিউশনটাকে ধরেছি তখন সেটা π2 লেগেছে, বাট যখন C1 এর সাপেক্ষে C2 বা C2 সাপেক্ষে C1 যেটাই বলো না কেন, তখন সেটা লাগবে π, মানে দ্যাট ইজ ইকুয়াল টু π1 মাইনাস π2। যদি π1 ইজ ইকুয়াল টু π2 হয় তখন তাদেরকে বলা হয় π1 ইজ ইকুয়াল টু π2 হলে সেটাকে বলা হয় আইসোটোনিক সলিউশন। দুটো সলিউশনের কনসেন্ট্রেশন যদি সেম হয় তাদেরকে বলা হয় আইসোটনিক সলিউশন, ঠিক আছে। যদি π1 গ্রেটার দ্যান π2 হয়, যেটা বেশি সেটাকে বলা হবে হাইপারটনিক, হাইপার মানে বেশি, হাইপারটনিক, আর যেটা কম সেটাকে বলা হবে ওইটার রেসপেক্টে হাইপোটনিক। আমাদের ব্লাডের সাথে 0.84% NaCl সলিউশন, 0.84% NaCl এর অ্যাকোয়াস সলিউশন ইজ আইসোটনিক। আমাদের ব্লাডের সাথে 0.84% NaCl সলিউশন আইসোটনিক। তাহলে অসমোটিক প্রেসারের ব্যাপারটা বোঝাতে পেরেছি, অসমোসিসের ব্যাপারটাও বোঝাতে পেরেছি। খুব সহজ করে বুঝিয়েছি, আমি জানি না তোমরা কতটা বুঝতে পেরেছো। এবার এই যে মুভমেন্টটা হয় কিসের জন্য, কনসেন্ট্রেশন কম থেকে বেশির দিকে যাচ্ছে। উল্টোটাই আমরা তো এতদিন পড়ে এসেছি যে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে ওয়াটার যায়, বেশি থেকে কমের দিকে হয় সব, কিন্তু এটা কম থেকে বেশিতে হচ্ছে, বিকজ এখানে মনে রাখবে মিউ কেমিক্যাল পোটেনশিয়াল অফ ডাইলিউট সলিউশন is greater than chemical potential of concentrated solution, মানে এর মিউটা এর থেকে বেশি। কেমিক্যাল পোটেনশিয়াল বলা হয়, এবার বাংলায় বলা হয় রাসায়নিক বিভব, ইংরেজিতে বলা হয় কেমিক্যাল পোটেনশিয়াল। তাহলে ডাইলিউট সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়ালটা কনসেন্ট্রেটেড সলিউশনের, রিলেটিভলি কনসেন্ট্রেটেড সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়ালের থেকে বেশি হয় বলে এটা হয়। And chemical potential is given by mu is equal to dg by dn, মানে dg মানে change in free energy per mole
অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। শুধু এক্সপ্রেশনটা জেনে রাখো, তাহলেই কাজ হবে। তাহলে ডাইলিউট সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়াল ইজ গ্রেটার দ্যান কনসেন্ট্রেটেড সলিউশন, এবং এখানে পার মোলে চেঞ্জ ইন ফ্রি এনার্জি এটাকে দিয়ে কেমিক্যাল পোটেনশিয়ালকে এক্সপ্রেস করা হয়। ক্লিয়ার? এই সংক্রান্ত রাউল্টসের সূত্র নেই, ভ্যান হফের সূত্র আছে, সেটা আমরা পড়ব। ক্লিয়ার? ভ্যান হফ কি বলেছিলেন অ্যাকর্ডিং টু দিস? ইউ ক্যান টেক দ্য স্ক্রিনশট অফ দ্য টোটাল বোর্ড। ওকে, নেক্সট। তোমরা প্রবলেমগুলো করতে থাকবে, কনসেপ্টটা ক্লিয়ার হলে যে কোনো প্রবলেমই করতে পারবে, সমস্যা নেই। যেটা আমরা করব সেটা হলো ভ্যান হফ ল রিগার্ডিং অসমোটিক প্রেসার অ্যাট এক নম্বর হচ্ছে, যখন কোনো একটা পিওর সলভেন্টে ওই রকম নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, নন অ্যাসোসিয়েটিভ সলিউট অ্যাড করা হয়, সব ক্ষেত্রে এই তিনটে কথা বলতেই হবে, তখন একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে ওই সলিউশনের অসমোটিক প্রেসার পাই ভ্যারিজ অ্যাজ সি when temperature is constant, and C is the molar concentration of the solution. C is the molar concentration. Molar এতক্ষণ পড়ছিলাম, don't make it a mess, don't make any problem, don't try to mess it up. মোলার এতক্ষণ পড়ছিলাম মোলাল কনসেন্ট্রেশন, এটা হলো এতক্ষণ মোলাল পড়ছিলাম, এটা হলো মোলার কনসেন্ট্রেশন। আমারই প্রবলেম হয়ে যাচ্ছে। একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে অসমোটিক প্রেসারটা ওই সলিউশনে মোলার কনসেন্ট্রেশনের সঙ্গে সমান হবে। সলিউশনটা কেমন? কোনো একটা পিওর সলভেন্টের মধ্যে ওই রকম একটা সলিউট অ্যাড করেছি। সেকেন্ড হবে পাই ভ্যারিজ অ্যাজ টি, মানে অসমোটিক প্রেসারটা কেলভিন স্কেলে টেম্পারেচারের সঙ্গে সমান প্রপোর্শনাল বা সমানুপাতিক হবে when C is constant, মানে মোলার কনসেন্ট্রেশন ইজ কনস্ট্যান্ট। আর থার্ডটা তো ওই অসমোটিক প্রেসার বোঝাবে। অসমোটিক প্রেসার এটাকে প্রুভ করবে কীরকম? আবার চলে আসি, এক মোলার কোনো একটা ইউরিয়া সলিউশনের সঙ্গে এক মোলার কোনো একটা গ্লুকোজ সলিউশনের পাইটা সেম, মানে এরা হবে আইসোটনিক হবে। তার মানে ডিফারেন্ট কম্পাউন্ড হলেও কনসেন্ট্রেশনটা সেম বলে ওদের আইসোটনিক হচ্ছে, ওরা পাইটা সেম হচ্ছে, তার মানে এটা কলিগেটিভ প্রপার্টি বোঝাচ্ছে। তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করি, মানে এই দুটোকে যদি মিশিয়ে দিই, তাহলে কী হবে? পাই ইজ ইকুয়াল টু KCT। বিভিন্ন টেম্পারেচারে সি এবং সি বসিয়ে পাই বের করে দেখা গেছে, বসিয়ে পাই বের করলে যেগুলো ভ্যালুগুলো পাওয়া যায়, দেখা গেছে কে এর ভ্যালুটা হয় 0.082 লিটার ATM পার মোল পার কেলভিন, এইরকম ভ্যালুগুলো আসে। তাহলে এই ভ্যালুটা তো অ্যাকচুয়ালি আর এর ভ্যালু, তাই পরবর্তীকালে ওটাকে আর দিয়ে রিপ্লেস করা হয়েছে। দ্যাট মিনস এখানে ফর্মুলাটা আসবে পাই ইজ ইকুয়াল টু CRT। এটা হলো ভ্যান হফের ফর্মুলা রিগার্ডিং অসমোটিক প্রেসার। ক্লিয়ার? পাই ইজ ইকুয়াল টু CRT, কে এর জায়গায় আর চলে এলো, বিকজ ভ্যালুটা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মতো আসে। আমাদের এখানে অসমোটিক প্রেসার মানে পর্যন্তই ভ্যান হফে সমস্ত কলিগেটিভ প্রপার্টিগুলো শেষ হয়ে গেল। কিন্তু যখনই এটা শেষ হলো, তখনই আবার একটা নতুন সমস্যার সৃষ্টি হলো। কি সমস্যা সেটা আমরা একটু বুঝবো, সমস্যাটা আমরা একটু বুঝবার চেষ্টা করব। বিজ্ঞানী ভ্যান হফ যখন এগুলো নিয়ে কাজকর্ম করছিলেন, তখন অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি দেখতে পেলেন। তিনি দেখলেন যে পাই অবজার্ভড, অনেক ক্ষেত্রেই পাই অবজার্ভড ইজ নট ইকুয়াল টু পাই থিওরিটিক্যাল।
কখন হবে না এটা আমি বলে দিচ্ছি। NaCl এর ক্ষেত্রে এই রকম ঘটনাগুলো দেখা যাবে, Na2SO4 এর ক্ষেত্রে এই ঘটনাগুলো দেখা যাবে, CaSO4 এর ক্ষেত্রে এই ঘটনা দেখা যাবে, CaCl2 এর ক্ষেত্রে এই ঘটনা দেখা যেতে পারে, Al2SO4 3 এই টাইপের কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে দেখা যেতে পারে, বিকজ এগুলো সবই ডিসোসিয়েটিভ। মানে এটা আমি যদি 1 মোল নিই, এটা এগুলো সবকটা এই ধরো এটা 1 মোল নিলাম, এটাও 1 মোলার নিলাম, এটাও 1 মোলার, এটাও 1 মোলার নিলাম। আমি অসমোটিক প্রেসারের ক্ষেত্রে বলছি বলে আমি মোলারিটি নিয়েই বলছি। তাহলে এটা অ্যাকচুয়ালি Na+Cl- হবে, তাহলে ডাবল হয়ে গেল, 2 মোলার সলিউশন হয়ে গেল, মানে নাম্বার অফ পার্টিকেল ডাবল হয়ে গেল। নাম্বার অফ পার্টিকেল অ্যাভোগাড্রো সংখ্যক হওয়ার কথা ছিল, নাম্বার অফ পার্টিকেল হয়ে গেল 2 × অ্যাভোগাড্রো নাম্বার। এখানে কি হবে 2Na+ SO4 2-, এখানে পার্টিকেল হয়ে যাবে 3Na নাম্বার। 1 মোল বলেছি তো, 1 মোলে তো অ্যাভোগাড্রো নাম্বার Na থাকে। এখানে কি হবে Ca2+ 2Cl-, তাহলে এখানেও 3Na হয়ে যাবে, এখানে 2Al3+ 3SO4 2-, এটা 5Na হয়ে যাবে। যদি এগুলো তাই হবে যদি ইফ দে আর 100% ডিসোসিয়েটেড, ইফ 100% ডিসোসিয়েশন অকার্স তবেই হবে। যদি 100% ডিসোসিয়েটেড হয় তবেই এটা হবে, না হলে কি হবে সেসবে আমি আসছি। তখন ভ্যান টপ কি বললেন, এই তো সব হলো। আবার অ্যাসোসিয়েশন হতে পারে, কাদের ক্ষেত্রে অ্যাসোসিয়েশন হতে পারে, আর COOH একটা উপযুক্ত সলভেন্টে ধরো CCl4 এটা ডাইমারাইজ করে যায় কার্বক্সিলিক অ্যাসিডগুলো। তাহলে এখানে যদি 1 মোল নেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে 1/2 মোল। ক্লিয়ার? 1 মোল নেওয়া হলে ওটা 1/2 মোল হয়ে যাবে, দুটো মিলে একটা হচ্ছে। ফলে এরকম সমস্যাগুলো অ্যারাইজ করবে, এইগুলোই অ্যাবনর্মাল প্রপার্টির কারণ। অ্যাবনর্মাল যে কলিগেটিভ প্রপার্টিগুলো দেখাচ্ছে সেটার কারণ। তাহলে এখানে আলটিমেটলি কি পেলাম আমরা? এখানে বুঝলাম যে যেখানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হয় সেক্ষেত্রে এটা দেখা যায়। এগুলো বাদ দিয়ে আমরা করেছিলাম এতক্ষণ, কিন্তু এগুলোকেও ইনক্লুড করাতে হবে, কারণ এগুলোও তো প্রচুর সলিউশন তৈরি করে আমাদের ডেলি লাইফে। আমরা যেগুলো ইউজ করি তার মধ্যে এগুলো তো দেখাই যায়। তাহলে ভ্যান টপ বললেন তখন, তাহলে একটা ফ্যাক্টর আই, যেটাকে উনি নিজের নাম অনুযায়ী ভ্যান হফ ফ্যাক্টর বলেছিলেন, ভ্যান হফ ফ্যাক্টর is equal to pi observed by pi theoretical। মানে থিওরিটিক্যাল ভ্যালুটাকে আই দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে, অবজার্ভ ভ্যালুটা পাওয়া যাবে। আইটা কি? ভ্যান টপ ফ্যাক্টর। আইটা ভ্যান টপ ফ্যাক্টর। আই এর ভ্যালু 1 ফর ওই রকম সলিউট, কীরকম? নন অ্যাসোসিয়েটিভ, যারা ডাইমার টাইমার তৈরি করে না, অ্যান্ড নন ডিসোসিয়েটিভ কম্পাউন্ডস সলিড। যারা নন অ্যাসোসিয়েটিভ, যারা নন ডিসোসিয়েটিভ, তাদের ক্ষেত্রে এটা 1। আই গ্রেটার দ্যান 1 কাদের ক্ষেত্রে হবে? আই গ্রেটার দ্যান 1 কাদের ক্ষেত্রে হবে? ফর ডিসোসিয়েটিভ মলিকুলস, ডিসোসিয়েটিভ molecules or electrolytes। ইলেকট্রোলাইটটাও ডিসোসিয়েট করে। আই লেস দেন 1 কোথায় হবে? ফর অ্যাসোসিয়েটিভ সলিউটস। এটা বুঝতেই পাচ্ছি, ঠিক আছে? এটা তো আমরা বুঝতেই পাচ্ছি। এটাকে একটুখানি আমরা মডিফাই করব। পাইটা থিওরিটিক্যাল ভ্যালু, অবজার্ভ ভ্যালু। হ্যাঁ আচ্ছা, একটু ওয়েট করো তো, 2 মিনিট একটু দেখো, এটা দেখো, বোঝো, আমি আসছি। ঠিক আছে, যেটা বলছিলাম আমরা সেটা হলো পাই অবজার্ভড ইজ ইকুয়াল টু বাই পাই থিওরিটিক্যাল ইজ ইকুয়াল টু আই। আমরা কি বললাম? পাই ইজ ইকুয়াল টু CRT। তোমরা জানো সি মানে মোলারিটি, মোলারিটি মানে মোল। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, 12:30 পর্যন্ত লাগবে কিন্তু। হ্যাঁ, আর বড় চ্যাপ্টার তো একবারে আমি স্যারকে ফোনও করেছিলাম যে স্যার এত বড় চ্যাপ্টার 2 ঘন্টায়, বললো আপনি টেনে নেবেন, যতটা সময় পাবেন নেবেন।
ওকে ওকে ওকে, তাহলে পাই ইজ ইকুয়াল টু সিআরটি, তা আমার আর 10-15 মিনিটই লাগবে। সি ইজ ইকুয়াল টু এন বাই ভিআরটি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এন মানে আবার কি, মাস বাই মোল ইন্টু আরটি বাই ভি। মোল মানে কি মাস বাই মলিকুলার মাস, সরি মলিকুলার মাস। তাহলে পাই ইজ ইকুয়াল টু সি বাই আরটি, মানে পাই ভ্যারিজ, আমি বলতে পারি পাই ভ্যারিজ মলিকুলার 1 বাই মলিকুলার মাস। তাহলে আমি করতে পারি মলিকুলার মাস থিওরিটিক্যাল বাই মলিকুলার মাস অবজার্ভড, আর এখানে লিখতে পারি, তার মানে এটাকে গুছিয়ে লিখতে পারি আমি, থিওরিটিক্যাল মানে বিফোর ডিসোসিয়েশন আর অবজার্ভ মানে আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। তাহলে মলিকুলার মাস বিফোর অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন বাই molecular mass, after dissociation or association থিওরিটিক্যাল মানে কি, থিওরিটিক্যাল মানে যখন ভাঙেনি বা জোড়েওনি, এটা ভাবতে পারি। আর অবজার্ভ মানে কি, অবজার্ভ মানে ভাঙার পর বা অ্যাসোসিয়েটিভ হওয়ার পর। ক্লিয়ার? এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এটাকে যদি আর একটুখানি মডিফাই করে দিই, এইটাকে থিওরিটিক্যাল না লিখে, এটা দরকার নেই আর, তাহলে এটাকে যদি থিওরিটিক্যাল না লিখে আমরা যদি একটুখানি মডিফাই করে দিই, মোলে চলে যাই, পায়ের সাথে মোল সংখ্যা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে আমি লিখতে পারি নাম্বার অফ মোলস, অবজার্ভ মানে হলো অবজার্ভ মানে হলো আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন, নাম্বার অফ মোলস আফটার অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন বাই থিওরিটিক্যাল মানে হলো নাম্বার অফ মোলস বিফোর ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। এটা আমরা বুঝতে পারলাম। টেক দ্য স্ক্রিনশট অফ দিস পার্ট, কুইক টেক ইট। তাহলে মলিকুলার মাসের একটা রিলেশন পেলাম। মলিকুলার মাসটা কিন্তু আয়ের সাথে যেমনভাবে রিলেটেড, তার সাথে এনটা কিন্তু ইনভার্স, ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মোলটা হলে আফটার ডিসোসিয়েশন বাই অ্যাসোসিয়েশন উপরে থাকবে, আর যখন আমরা নাম্বার অফ মলিকুলে আসছি তখন ঠিক উল্টো হয়ে যাবে। ওকে, সো এটা বুঝতে পারলাম। তাহলে এটা যদি অসমোটিক প্রেসারের ক্ষেত্রে হয়, এটা তো সবার ক্ষেত্রেই হবে, এটা তো সবার ক্ষেত্রেই হবে। কার ক্ষেত্রে? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, সব ক্ষেত্রে এটা দেখা যাবে। তাহলে ঠিক আছে, তাহলে আইটাকে কিভাবে, আমি একটা কথা বললাম যে 100% ডিসোসিয়েশন হলে এনএসএল এর ক্ষেত্রে 2 হবে, Na2SO4 এর ক্ষেত্রে 3 হবে, Al2SO4 এর ক্ষেত্রে আইটার ভ্যালু 5 হবে। বাট যদি 100% না হয় তখন তাহলে আলফা একটা ফ্যাক্টর চলে আসছে। সেটাকে আমরা যদি একটু শিখে নিই তাহলে তারপরেই আমরা ওইগুলোকে রিলেট করে দিতে পারবো। ধরো AN থেকে NA, সহজ করে বুঝি। AN একটা মলিকুল ছিল, সেটা এনটা পার্টিকুলে ভেঙে যাচ্ছে। ধরে নিলাম এর ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা, মানে আলফা পার্সেন্ট ভাঙবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন হচ্ছে আলফা। তাহলে 1 মোল 0 মোল, তাহলে আলফা মোল ভাঙলে এন আলফা হবে। আই মানে কি? নাম্বার অফ মোলস আফটার ডিসোসিয়েশন। আই মানে কি? নাম্বার অফ মোলস আফটার ডিসোসিয়েশন। নাম্বার অফ মোলস আফটার ডিসোসিয়েশন, টোটাল মোল কত? 1 মাইনাস আলফা প্লাস এন আলফা বাই বিফোর ডিসোসিয়েশন 1 ছিল, 1 প্লাস 0 মানে 1। তাহলে আই ইজ ইকুয়াল টু এলো 1 প্লাস এন মাইনাস 1 আলফা, দ্যাট ইজ আলফা ইজ ইকুয়াল টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে এখানে আলফা দেওয়া থাকলে আমাদের আই বেরিয়ে যাবে। কি করে বেরোবে? লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। Na2SO4 এর ক্ষেত্রে এটা ভেঙে কি হবে? 2Na প্লাস SO4 2 মাইনাস। এখানে এনটা কত বেরোচ্ছে? 3, 2 আর 1 3। আমি আলফাটা জানি না,
তাহলে আলফা ইজ ইকুয়াল টু আসবে আই মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান মানে টু, দ্যাট ইজ আই ইজ ইকুয়াল টু টু আলফা প্লাস ওয়ান। যদি আমাকে 30% বলে তাহলে এটা 0.3 বসবে, ভ্যালুটা 1.6 এসে যাবে। ক্লিয়ার? তাহলে আলফা জানলেই পেয়ে যাব। এবার যদি অ্যাসোসিয়েশন হয়, বিটা ধরে নিচ্ছি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন এটাকেই অন্যভাবে করছি, এন মোল এক্স অ্যাসোসিয়েট হয়ে এক্স এন হয়ে গেল, তাহলে 1 মোল 0 মোল ছিল, আর 1 মাইনাস বিটা, এটা বিটা বাই এন, এন মোল থেকে 1 মোল, 1 মোল থেকে 1 বাই এন মোল, বিটা মোল থেকে বিটা বাই এন মোল। তাহলে আই ইজ ইকুয়াল টু কি আসবে 1 মাইনাস বিটা আফটারে যেটা হচ্ছে বাই বিটা বাই এন বাই 1। তাহলে আই ইজ ইকুয়াল টু আসছে কি 1 প্লাস বিটা কমন নাও 1 মাইনাস 1 বাই এন, দ্যাট ইজ বিটা ইজ ইকুয়াল টু আই মাইনাস 1 বাই 1 বাই, এটা 1 বাই এন মাইনাস 1 হবে 1 বাই এন মাইনাস 1। তাহলে বিটার ভ্যালুটা এলো আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1। ক্লিয়ার? এবার এন এর ভ্যালুটা কীরকম হয়, এন এর ভ্যালুটা কীরকম হয় যদি ডাইমারাইজ করে, এখানে যেমন 3টে আয়ন হলে এনটা 3 হচ্ছে, এখানে ডাইমারাইজ হলে এনটা 2 হবে, ট্রাইমার গঠন করলে এনটা 3 হবে, টেট্রামার করলে এনটা 4 হবে। টেক দ্য স্ক্রিনশট অফ দিস ওয়ান, আর 5 মিনিটও লাগবে না। ওকে, নেক্সট। তাহলে এবার আমরা সব কটাকে চেঞ্জ করে দেব। আমরা শেষ থেকে শুরু করি। তাহলে 1 নম্বর পাই ইজ ইকুয়াল টু এখন হবে আই সিআরটি, সব বের করা শিখে গেছি, আইটা বের করা। ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু আই কেএফ ইন্টু এম, কারণ ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম ছিল, আই দিয়ে মাল্টিপ্লাই করলে অবজার্ভ ভ্যালু পাবো, সেই আই দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি আমি, আই কি করে বের করে সেটা তো শিখে গেলাম। 3 নম্বর ক্ষেত্রে কি পাবো, ডেল্টা টিভি ইজ ইকুয়াল টু আই কেবি ইন্টু এম। 4 নম্বর ক্ষেত্রে পাবো P0 মাইনাস PS বাই পি ইজ ইকুয়াল টু x2 ছিল, এটাকে আমি একটুখানি মডিফাই করব, আই x2 কেউ লিখবে না, n2 বাই n1 প্লাস n2। এখানে যে সমস্যাটা তৈরি করছে সেটা সলিউট করছে, সলভেন্ট নয়, ফলে আইটা মাল্টিপ্লাই হবে n2 এর সাথে। ঠিক আছে, মাথায় থাকে যেন n1 এর সাথে আইটা মাল্টিপ্লাই হবে না, আই x2 লিখে দেওয়াটা খুব একটা ভালো কাজ হবে না। ক্লিয়ার? এবার যদি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে তুমি অ্যাপ্রক্সিমেশন করো, ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে মাথায় রাখো, ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে কি হবে, n2 প্লাস n1 নিয়ারলি ইকুয়াল টু n1 লেখা হয়, তাহলে ওখানে তুমি ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে আই n2 বাই n1 এটা তুমি লিখতে পারো। তাহলে সব কটা মডিফাই হয়ে গেল, কিন্তু মডিফাই হয়ে গেল আগে যেটা ছিল সেটা একই থাকবে, কারণ যাদের ক্ষেত্রে আইটা 1 তাদের ক্ষেত্রে পাই ইজ ইকুয়াল টু আইসিআরটি হবে, ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু আইসিআরটির জায়গায় আইটা 1 বসবে। তাহলে যাদের ক্ষেত্রে আই ভ্যালুটা 1 তাদের ক্ষেত্রে পাই ইজ ইকুয়াল টু সিআরটি হবে, আইটা 1 হলে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু কেএফ ইন্টু এম হবে, ডেল্টা টিভি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু এম হবে, অ্যান্ড P0 মাইনাস PS বাই পি ইজ ইকুয়াল টু x2e হবে, সেখানে আইগুলো আসবে না। ক্লিয়ার? ওকে, সো আমরা এই যে আইয়ের ভ্যালুটা শুধুমাত্র অ্যাসোসিয়েটিভ বা ডিসোসিয়েটিভ যে সলিউট হয় তাদের ক্ষেত্রেই এইটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, কিছু প্রবলেম করো এর উপর তোমরা যদি